দেশকে অস্থিতিশীল করতে তৎপর ছিল আরসার সদস্যরা। ময়মনসিংহে আলাদা দুটি মামলা, শহরের ব্যস্ততম এলাকায় আবাস গড়ায় হতভম্ব স্থানীয়রা। এরকম ভাবতেও পারিনি, কোনো সময়ই না যেরকম লোক আছে। ওনার কি ফ্যামিলি পরিচয় দিয়ে উঠছিল, আমরা হুজুর পরিবার, আমরা বাসাতে জামাত করি আর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালক মারা গেছেন। পুলিশের অভিযানে একজন আটক, অস্ত্র উদ্ধার। মোটর শ্রমিকের দুই নেতাকে মারধরের জেরে বগুড়ায় তুলকালাম। ফলপট্টিতে ভাঙচুর, অগ্নিসংযোগ। 4.5 ঘণ্টা পর বাস চলাচল শুরু। নওগাঁ থেকে আসতেছি, এভাবে কাটা কাটা ভাবে আসতেছি, বাস পাইনি। আমার নামে একটা গাড়িও পাইনি, সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, শুধু হয়রানি করাচ্ছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশকে অস্থিতিশীল এবং সরকারকে বিব্রত করতে তৎপরতা চালাচ্ছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্যরা। প্রাথমিকভাবে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে বসেই সরকার বিরোধী পরিকল্পনা করত তারা। মাস চারেক আগে নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারে আবাস গড়ে আরসার সদস্যরা। গ্রেফতারের খবরে হতভম্ব ভবনের বাসিন্দারা। মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা। রোহিঙ্গাদের জন্য একটি গণতান্ত্রিক মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড় এলাকায় চলে র্যাবের অভিযান। 2.25 ঘন্টার অভিযানে গার্ডেন সিটির 10 তলার ফ্ল্যাট থেকে ধরা পড়ে 2 নারী সহ 4 জন, সঙ্গে ছিল 2 শিশুও। আরসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয় 4 মাস আগে। ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। তাদেরকে বললাম যে আমরা বেসেলা ভাড়া দিই না। পরে তারা দুই ভাই বললো যে আমরা মাদ্রাসা পড়াই, আমার আব্বু আম্মু বৃদ্ধ, তারা থাকবে, বুঝছেন। পরে তারা ভাড়া নিচে, পরের দিন এসে অ্যাডভান্স করে দেয়। বাড়িওয়ালার সম্বন্ধে আরও আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে জানায় অ্যাডভান্স নিই। বাড়িওয়ালার সম্বন্ধে হাতে অ্যাডভান্সের টাকা দেয় এবং লেখে সব কিছু। পরে অ্যাডভান্সের টাকা দিয়া তারা বাসা ভাড়া নেয়। 2 দিন পরে তারা উঠে। নগরীর ব্যস্ততম এলাকা নতুন বাজারের এই ভবন শহরের প্রাণকেন্দ্রের একটি। সবার চোখের সামনেই থাকতেন তারা। দেখা হতো চলার পথে, পরিচয় ছিল স্থানীয় বাসিন্দাদের সাথে। কেউ ভাবেনি তারা সশস্ত্র সংগঠনের সদস্য। এনে যে এই লোক আছে, হ্যাঁ, আমরা মানে এরকম লোক আছে কেউই জানে না। এরকম এই বেড়ে বেছে এইরকম লেভেলের চলাফেরা করতেছে, এরকম ভাবতেও পারি না, কোনো সময়ই না। ওনাদের সাথে বারবার অনেকবারই দেখা হয়েছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে বা লিফটে ওঠানামার পথে। কখনো আর কি ভাবি নাই যে ওনারা আর কি উনি। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বিব্রত করতে তৎপরতা চালাচ্ছিল গ্রেফতারকৃতরা। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করেছে র্যাব। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা এখানে ময়মনসিংহে একটা গোপন বৈঠক করতেছিল দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং তার পরিকল্পনা করতে সরকারকে বিভিন্ন বিবৃত করার জন্য। আমরা বিস্তারিত এদেরকে রিমান্ডে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তারা কি জন্য আসছিল। আরসার সাথে মনিরুজ্জামানের সম্পর্ক কি, দেশীয় কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে কিনা, এসব তদন্ত করছে পুলিশ। মনিরুজ্জামান সহ আরও 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য নিয়ে মঙ্গলবার রাতভর সংঘর্ষে জড়ালো যুবদলের 2 পক্ষ। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 10 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজনকে আটকের পাশাপাশি জব্দ হয়েছে দেশীয় অস্ত্র। রূপগঞ্জের চনপাড়ার সেই চিরচেনা দৃশ্য। মঙ্গলবার রাতভর এভাবেই রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় যুবদলের দুপক্ষ। গোলাগুলিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এলাকার আধিপত্য নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছিল কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহসভাপতি গোলাম রব্বানীর।
মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের অনুসারীর কথা কাটাকাটি হয়। পরে বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে দেখা দেয় উত্তেজনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি হয় এবং হাতাহাতিটা পরবর্তীতে একটা ব্যাপক সংঘর্ষ রূপ নেয় এবং এক পর্যায়ে প্রায় 3:30-4টার দিকে এখানে আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গুলিবিদ্ধ হাসিব। শামীম পক্ষের সমর্থক তিনি। মাদক ব্যবসায়ী ধরার ক্ষেত্রে আপনারা রাব্বানি করিমেরা গ্রুপ নিয়ে এসে এই 8 নম্বরতে ক্লাবেতে সিনাই লয়ে গেছে। এই এন থেকে গ্যাঞ্জাম লাগছে, ওরা ফাঁকা গুলি ছাড়তেছে। আমি আগে বাড়ি যাই, আমি আর কিছু যাই না, আমি ধন সম্পদ যাই না গো। ঘটনার পর চনপাড়া এলাকায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র। জড়িত সবাইকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আসার পর থেকে এই এলাকায় এমন কোনো এত গুরুতর ঘটনা গতকালের মতো বিগত 5-6 মাসে আমরা পাইনি। আমার মনে হয় যে পরিস্থিতি আমাদের কন্ট্রোলেই ছিল। কালকের ঘটনাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি মনে করি। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতাকে মারধরের জেরে তুলকালাম ঘটেছে। ফলপট্টিতে দোকানপাট ভাঙচুর ও আগুন দেয়া হয়। সকাল থেকে 4.5 ঘন্টা জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। দুপুরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয় ধর্মঘট। বেলা 11টার দিকে বগুড়ার স্টেশন রোড এলাকা হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতাকে মারধরের জেরে ফলের দোকানগুলোতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী। এর আগে সকাল থেকে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া স্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। আগাম ঘোষণা ছাড়া বাস বন্ধ করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নওগাঁ থেকে আসতেছি, এভাবে কাটা ভাবে আসতেছি, বাস পাইনি। সকাল থেকে আমি পাবনায় যাবো, বুঝলেন, আমি সকাল থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু একটা গাড়িও আমি পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠকে বসেন পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতারা। 4.5 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় বাস চলাচল। আসামিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে পরবর্তীতে 3 দিন পর আমরা কর্মসূচি ঘোষণা করব। সেই ঘোষণায় উত্তরবঙ্গের 16 জেলা ইনক্লুডিং থাকবে। মঙ্গলবার স্টেশন রোডের ফলপট্টি এলাকায় সিএনজি অটোরিকশা রাখা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে নারিকেল ব্যবসায়ীদের হাতে মারধরের শিকার হন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বাবা মেয়ে সহ 3 জনের। আরও 2 জন আহত। ভোর 6টার দিকে উপজেলার নবীনগর যশোর বেনাপোল মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল যাচ্ছিল। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান হাসান ইকবাল ও তার 12 বছরের মেয়ে রত্না খাতুন এবং নাজমা খাতুন নামে ভ্যানের আরেক যাত্রী। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। নিহতদের সবার বাড়ি ঝিকরগাছায়। এদিকে রাজশাহীতে এয়ারপোর্ট রোডে ইটবাহী ট্রলি চাপায় মারা গেছেন এক নারী। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রলি চাপা দেয় তাকে। উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বদখালি পর্যন্ত ওই বাইকে গিয়েছিলাম, গিয়ে ওখানে নামিয়ে তাই ভ্যানে যাচ্ছিলাম। আমার বোন মারা গেছে। রাতি কোনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর করতে পারবো না। বদখালি তেল পাম্পের সামনে অ্যাম্বুলেন্সে মেরে গেছে। পুলিশের আমার শাশুর স্বামী, আমার চাচা এবং স্বাস্থ্য বোনটা মারা গেছে জায়গায়। ঢাকার নবাবগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পর বিচার দাবিতে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। সকালে উপজেলার দৌলতপুরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে বাগমারায় কোর্ট বিল্ডিং এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কায়কোবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অভিযুক্ত নাজিম খানের বিচার দাবি করেন তারা। পুলিশ বলছে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল দৌলতপুর এলাকায় শিশুটিকে নিপীড়নের অভিযোগ ওঠে। পরে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনা জানাজানি হলে প্রতিবেশী সহ আশেপাশের লোকজন র্যাপিস্ট নাজিমউদ্দিনকে আটক করে এবং উত্তম মধ্যম দেয়। পুলিশকে সংবাদ দিলে পুলিশ হেফাজতে নেয়।
ইলিশের অভয়াশ্রমকে কেন্দ্র করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। তবে নিষেধাজ্ঞাকালীন সরকার নির্ধারিত সহায়তার চাল মিলছে না, অভিযোগ ভোলার জেলেদের। তাই জীবিকার তাগিদে লুকিয়ে মাছ ধরছেন অনেকেই। বছরের এই সময়ে শান্তরূপেই ধরা দিচ্ছে ভোলার 2 নদী। ঘাটে বাঁধা নৌকা, তারা নেই জেলেদের। অলস সময় কাটছে বেশিরভাগেরই, কেউ বা সময় কাটাচ্ছেন নদীর পাড়ে বসে জাল বুনে। ইলিশের অভয়াশ্রম হিসেবে পরিচিত মেঘনা ও তেঁতুলিয়া নদী। মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে নদী দুটির 190 কিলোমিটার অংশে। বেশিরভাগ জেলেই মানছেন নিষেধাজ্ঞা, যদিও নিষেধাজ্ঞাকালীন সরকারের পক্ষ থেকে সহায়তার সিদ্ধান্ত রয়েছে। সেই আশায় বসে আছেন প্রকৃত জেলেরা। তবে 2 সপ্তাহ পার হলেও সরকারি চাল পৌঁছেনি কর্মহীন জেলেদের ঘরে। ভাত পানি রোজার দিনে খাইতে অনেক কষ্ট বাজে যায়, তারপর চাল হয়নি আল্লাহর হস্তে, এরও সংসারও অভাব অনুদান খাওয়াই না বেশি। বাসার চাল নাই, সরকার যদি আমাদের চাল দেয় তাহলে আমরা চলতে পারবো। অভিযান দিলে 2-1 দিন পরে জেলে কাটে চাল দেয়, রোজার 10টা যায়, আমার তো জেলে কাটে চাল দেয় নাই। একদিকে সংসারের খরচ, অন্যদিকে এনজিওর কিস্তি, সব মিলে বেকার জেলেদের হিমশিম অবস্থা। বাধ্য হয়েই 2-1 জন জেলে ছুটছেন মাছ শিকারে। 10 দিন শেষ হয়ে গেছে অভিযান, কিন্তু এখনো চাল ভাত দেয় না। এই চাল না দেওয়ার কারণেই জেলেরা চুরিদারি করে মাছ টাছ ধরে। সরকার অভিযান দিতে, আমরা তো আর ফেডে তো আর অভিযান দেয়নি, আরো নিজেরা তো চলতো এই কথা যায় আর সপ্তাহলারা আমাকে লগে আরো হামকি তুমকি দেয়। এরা মনে করে যে সরকার অভিযান দিছে, এতে আমাকে লগে কি সম্পর্ক, আমাকে টাকা দিতে হবে। মৎস্য কর্মকর্তা আশ্বাস দিলেন, খুব শিগগিরই জেলেদের ঘরে পৌঁছে যাবে সরকারি সহায়তা। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ডিও দেওয়া হয়েছে উপজেলাতে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ তারা ইতিমধ্যে উপবরাদ্দ প্রদান করেছে বিভিন্ন ইউনিয়নে, এবং আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা এই সপ্তাহের ভিতরে আমরা চাল বিতরণ শুরু করব, এবং আগামী 1 সপ্তাহ বা বিতরণের শুরুর পর থেকে 1 সপ্তাহের ভিতরে সকল ইউনিয়নে আমরা সকল জেলেদের মধ্যে চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 7 উপজেলার নিবন্ধিত জেলের সংখ্যা 1,70,283 জন। এদের মধ্যে 89,600 জন পাবেন সরকারি সহায়তার 40 কেজি করে চাল। রাকিব সরকার, যমুনা নিউজ। জমে উঠতে শুরু করেছে রাজশাহী কুমিল্লার ঈদের কেনাকাটা। নগরীর ছোট বড় সব মার্কেট আর শোরুমগুলোয় সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। দেশি বিদেশি বাহারি পোশাকের সমাহার নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি, নিত্য নতুন কালেকশন থাকলেও গত বছরের তুলনায় এবছর দাম অনেকটাই চড়া। ঈদে চাই নতুন জামা জুতো, হাতে সময় আছে মাত্র কটা দিন। তাই নিজের পছন্দের পোশাক কিনতে বাজারের দিকে ছুটছেন নারী, পুরুষ, শিশু সবাই। বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীর বিভিন্ন বিপণী বিতান আর শোরুমে বাড়ছে ক্রেতাদের ভিড়। নতুন নতুন কালেকশনে খুশি হলেও দাম বেশি বলছেন ক্রেতারা। নিউ মার্কেট আর ডি মার্কেট সব ঘুরে তারপরে যেটা ভালো লাগবে ওইটাই। পুরাতন মডেলগুলো বেশি আসছে, যেমন আগে জর্জেট বেশি হইতো, এখন হচ্ছে আবার জর্জেট আসতেছে, নতুন করে শুরু হচ্ছে জর্জেট। সব জিনিসেরই দাম বেশি এখন ঈদের বাজারে, যে কোনো কাপড় থেকে শুরু করে স্যান্ডেল থেকে শুরু করে সবার দাম বেশি। ক্রেতাদের চাপে দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। এবছর ভারতীয় ও পাকিস্তানি, ফার্সি, সারারা, গারারা, 3 পিস, অ্যারাবিয়ান কাটিং সহ বাহারি নামের ছোট বাচ্চা আর নারীদের পোশাক রয়েছে। ব্যবসা লাগেছে আপনার 10 রমজানের পর থেকে শুরু হয়েছে, তো একবারে খারাপ না, তারা আছে মোটামুটি। এবার সারারা আসছে, আর অর্গানজা 3 পিস আসছে, আর যে কাপ্তান আসছে। প্রতিবারের থেকে এবারের কালেকশনগুলো আমাদের সম্পূর্ণটাই নতুন, যা কাস্টমারকে অনেক বেশি আকর্ষণ করছে। কুমিল্লাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিভিন্ন শপিং মল আর ব্র্যান্ডের শোরুম সহ মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো। আজকে প্রথম দিন আসছি, তার জন্য কিছু কিনতে পারিনি, শুধু জামা কিনছি। দাম তো একটু বেশি, প্রত্যেক বছর একটু বাড়ে, সবকিছু রেট বাড়ে না, প্রাইস তো একটু বাড়ে। যেটা বাসা থেকে ভেবে আসছি ওইটাই কিনতে পারছি, এই জন্য আমি অনেক খুশি। এবার দাম কিছুটা বেশি হলেও ভালো বিক্রির আশা বিক্রেতাদের। বিক্রেতারা বলতেছে যে দাম বেশি, অনেকে বেশি বলতেছে, কিন্তু আমরাও তো কিনে আনতেছি বেশি দিয়ে, কারণ কিছু করার নাই, এখন বেচতে হবে। ঈদ যতই কাছে আসছে, বাজার জমে উঠছে, সুন্দর সুন্দর কালেকশনও আছে, এবার মানুষ খুশি কালেকশন পেয়ে। কাশুটার তুলনায় অনেক কম, ইনশাল্লাহ দিয়ে সামনে কি হয় এই আশায় আছি আমরা। শুধু অভিজাত বিপণী বিতানি নয়, শহরের ছোট ছোট মার্কেট এবং ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। জারিন অর্নি, যমুনা নিউজ।